যে লোকটাকে মারা হয়েছে সেই লোকটার বাবা মা বলতেছে, মানে তার সন্তান বলতেছে যে আমার বাবাকে অথবা আমার স্বামীকে মারা হয়েছে, সে কি চাইছে তার কাছে? মাসে কত চাইছে? 2 লক্ষ করে টাকা। এটা ভিডিও তাদের আছে না নাই? আছে। এটা দেখছেন না দেখেন নাই? দেখছেন। এখানে মিডিয়া আছে, যারা আছেন দেখতেছেন, এই ক্যামেরা আমাদের কথা যাবে হয়তো কোনো না কোনো ভাবে। আমরা প্রশাসনের কাছে খুব স্পষ্ট করে জানতে চাই যে আমরা এরকম বক্তব্য তো শেখ হাসিনার আমলে শুনেছি, যা হয় নাই সেটা প্রশাসন বলেছে। এখন সেই ফ্যাসিস্টের দোসরদের মধ্য থেকে এখন কেউ কেউ পরিবারের বক্তব্যের বিপরীত দিকে আপনারা বলছেন চাঁদাবাজি না, দ্বন্দ্বে এটা খুন হয়েছে। আমি মনে করি ফ্যাসিস্টের দোসরদের বক্তব্য আগের বক্তব্যের সাথে কোনো পার্থক্য নেই। আপনারা কাকে বাঁচানোর জন্য এই কথা বলছেন? কেন এই কথা বলার অধিকার তো আপনাদের 2 কারণ থাকার কথা না। এক, পরিবার থেকে যেখানে কথা বলা হচ্ছে, তাহলে পরিবারের সাথে আগে আপনাদের কথা বলা দরকার ছিল। নাম্বার 2, প্রশাসনের কর্তা ব্যক্তিরা তো প্রথমে অন্তত 24 ঘন্টা, 48 ঘন্টা, 2 দিন, 3 দিন তাদের তো এই কথা বলা হচ্ছে, তাদের আইনগত ভিত্তি, লিগ্যাল অথরিটি হচ্ছে তাদের এটা বলা যে আমরা এখন তদন্তের মধ্যে আছি, তদন্তের আগে আমরা কিছু বলতে পারবো না। আপনি হুট করে একটা কথা বলে দিচ্ছেন এবং সেটা টোটাল পরিবারের সাথে সাংঘর্ষিক হচ্ছে। আমরা মনে করি এটার মধ্য দিয়ে শুধুমাত্র এই ঘটনাকে আড়াল করে না, এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটা ষড়যন্ত্র কেউ কেউ করছেন। এটা কোনো অবাক করার বিষয় না এবং কোনো বিস্ময়ের ব্যাপার হবে না যে 2 দিন পরে হয়তো শুনবেন এর সাথে জামাত ইসলামের ছাত্র শিবির জড়িত। আমি তো অপেক্ষায় আছি সেটা শোনার জন্য। আমরা সেই বাংলাদেশেই তো বাস করি, যেই বাংলাদেশে কোনো কিছু হলে চুন থেকে পান খসলে কেউ কেউ মুখস্থ করে আগে রেডি করে বক্তব্য থাকতো যে এটার সাথে জামাত ইসলামী ছাত্র শিবির জড়িত। আমরা স্পষ্ট করে বলি সেই বাংলাদেশ এদেশের জনগণ আর দেখতে চায় না। সুতরাং প্রশাসনের দায়িত্বে যারা আছেন, যে যেখান থেকে কথা বলছেন, আপনাদেরও ধারণ করতে হবে 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের বাংলাদেশ 2000 জুলাই আগস্টের 5ই আগস্টের আগের বাংলাদেশ এক বাংলাদেশ নয়। যা খুশি তাই বলে দিলাম। একটা দল নিজেদের লোকদের সম্পৃক্ততার কারণে 11 জনকে বহিষ্কার করে দিয়েছে। সেখানে প্রশাসন কি করে বলে এখানে কোন দলের সম্পৃক্ততা এখন আমরা চিহ্নিত করতে পারি নাই? কি করে বলে? আমি এই কথা বলছি এই জন্য, এই সমস্ত বিষয় সামনে রেখেই আমাদের 19 জুলাইয়ের প্রোগ্রামকে সফল করার জন্য আরো বেশি শক্ত এবং স্পষ্ট ভূমিকা আমাদের পালন করতে হবে। আমরা সেই প্রোগ্রামের মাধ্যমে বিচারের কথা আমিরে জামাত স্পষ্ট করে জাতির সামনে তুলে ধরবেন। বিচারের সংস্কৃতহীনতা, যারা বিচার চান না, যারা বিচার নিয়ে নির্বাচন চান, যারা বিচার সংস্কার না চেয়ে নির্বাচন চান, তাদের তো সবচেয়ে বেশি উপলব্ধি হওয়ার কথা। আমি জানি না যে শেখ হাসিনার আমলেও আপনাদের 1 বছরে 200 হয়েছে কিনা আপনাদের নেতা কর্মী, অথচ শেখ হাসিনা বিহীন বাংলাদেশে তো আপনাদের নিজেদের দ্বারা নিজেদের 200 লোককে আপনারা নিজেরা করে ফেলেছেন। তাহলে তো বিচারের জন্য আপনাদের বেশি প্রেশান হওয়ার কথা, সংস্কারের জন্য তো আপনাদের বেশি প্রেশান হওয়ার কথা। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সেজন্য 7 দফা দাবির ভিত্তিতে সেদিন যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী সেদিন শুধুমাত্র 7 দফা দাবি ঘোষণা করবে জামাত ইসলামের পক্ষ থেকে না, এদেশের 18 কোটি মানুষের পক্ষ থেকে। সেই দাবি বাস্তবায়নে আমরা আপনারা এখানে যারা আছি, আমাদের উপস্থিতিটার মধ্য দিয়ে ডিপেন্ড করবে এই প্রোগ্রামটা কতখানি ঐতিহাসিকভাবে জাতির সামনে এটাকে আমরা উপস্থাপন করতে পারব। পঞ্চম যে কথাটি আমি বলতে চাই আপনাদের কাছে, সম্মানিত ভাইয়েরা, দেখেন আজকে আমরা একটা বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশের প্রেক্ষাপট 2024 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে কোন বিশ্লেষক এমন বলেছেন যে ওই সময় জনগণ, ছাত্র এবং জনতার এমন ভূমিকা ছিল, এমন প্রত্যাশা ছিল, জামাত ইসলামী বা ইসলামী দলগুলো যদি চাইতো তাহলে সেই সময় ইসলামী রাষ্ট্র চাইলে তারা ঘোষণা দিয়ে দিতে পারত, চাইলে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিয়ে দিতে পারত। আর সেখানে তো আমরা আমাদের এটি মাযহাবের মুক্তির জন্য একটা মিছিল করি নাই। কেন করি নাই?
করি নাই, আমরা চেয়েছি একটা স্থিতিশীলতা। কেন করি নাই? আমরা চেয়েছি অন্তর্বর্তীকালীন সরকার যথাযথভাবে দায়িত্ব পালন করুক। কেন করি নাই? আমরা চেয়েছি জনগণ দেখুক বাংলাদেশ জামাত ইসলামী ব্যক্তির চেয়ে দল, দলের চেয়ে দেশ। এই কথা বহু দল বলেন, অথচ তার বক্তব্যের সাথে তাদের নিজেদের কোনো সম্পর্ক নাই। তাদের উল্টে বলা উচিত, দলের চেয়ে দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে তাদের কাছে ব্যক্তি বড়। এই ব্যক্তি বড় বলেই তারা বলেন আমরা যত বড় দল তত অপকর্ম আমাদের বড়। কারণ তাদের কাছে দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। আমি এই কথা এই কারণে বলতে চাই না যে একটা দলকে পর্যালোচনা করা, সমালোচনা করার দায়িত্ব আমাদের। আমরা দায়িত্ব নিয়েছি এই কারণে, এই সতর্কতা আমাদের ব্যাপারে যদি থাকে আপনারা বলেন। কারণ আপনি সংস্কার কমিশনে শুধুমাত্র রাষ্ট্রীয় কিছু সংস্কার করলেন, ওই সংস্কার বাস্তবায়ন কি বাংলাদেশের বাইরের লোকেরা এসে করবে? এই সংস্কার কি ফেরেশতারা এসে সরাসরি এটা কার্যকর করবে? কারা করবে? এই রাজনৈতিক দলগুলোই করবে। তো সেই রাজনৈতিক দলের নেতা এবং কর্মীদের মধ্যে সংস্কার যদি না নিয়ে আসা যায়, তাহলে ওখানে আপনি হাজারো সংস্কার করে রাষ্ট্রের কোনো পরিবর্তন করতে পারবেন না। পারবেন না বলেই তো আজকে হতাশার কথা শোনা যায়। পারবেন না বলেই তো আজকে দুশ্চিন্তা, মানুষের আবার কপালে দুশ্চিন্তার ভাঁজ তৈরি হয়েছে। পারবেন না বলেই তো আজকে উপদেষ্টারা বলছেন আমরা হতাশ হয়ে যাচ্ছি, আমরা ভালো কিছু কাজ করতে চাই, ভালো মানুষ পাচ্ছি না। আমরা দুর্নীতিমুক্ত রাষ্ট্র করতে চাই, কিন্তু দুর্নীতিমুক্ত মানুষ আমরা পাচ্ছি না। আমাদের আলোকিত কিছু মানুষেরা নিজেদেরকে আলোকিত দাবি করে দেশ ছাড়া হচ্ছেন, দেশ থেকে আবার বিদায় নিয়ে চলে যাচ্ছেন। দেশে আসছিলাম, এই দেশ থাকার উপযুক্ত নয়। এবং অভ্যন্তরীণভাবে, এটা আপনাদেরকে আজকে বলছি, অভ্যন্তরীণভাবে আপনারাও খেয়াল করবেন, 2024-এর জুলাই আগস্টের 5ই আগস্টের পর দেশের বাইরে যারা দীর্ঘদিন অবস্থান করছিলেন তারা এবং তাদের সন্তানদেরকে নিয়ে এই নতুন একটা বাংলাদেশে এসে আবার তাদের জীবনযাপন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাদের মধ্যে আবার খেয়াল করবেন, এই আমাদের রাজনৈতিকভাবে যারা দেউলিয়া হয়ে পড়েছেন, রাজনৈতিকভাবে যারা সংস্কারে নিজেদেরকে মনোযোগ দিতে পারেন না, যারা বিচারকে প্রাধান্য দিতে পারেন না, যারা সংস্কারকে গুরুত্ব দিচ্ছেন না, যারা আমাদের এই রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে একটা রাষ্ট্র পরিচালিত হোক এই চিন্তায় যারা লালন করেন না, তাদের এই চরিত্র, তাদের আবার নতুন আর এক ফেসিবাদ দেখে আবার সেই সমস্ত দেশে ফিরে আসা মানুষদের মধ্যে অধিকাংশ আবার দেশ থেকে বাইরে চলে যাওয়ার চিন্তা করছেন, মেসেজ দিচ্ছেন তারা। আমি জানি না আপনাদের কাছে এই মেসেজ আছে কিনা, আমি জানি না আপনাদের পর্যন্ত এই সংবাদ পৌঁছায় কিনা। যদি না পৌঁছায় থাকে তাহলে আপনারা জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে, জনগণের সাথে আপনাদের কানেক্টিভিটি নাই। কিন্তু আমি মেসেজকে সামনে রেখে বলছি, এরকম অসংখ্য ভাইয়েরা বোনেরা আজকে হতাশ হয়ে দুশ্চিন্তার ভাঁজ কপালে ফেলে তারা আজকে মেসেজ দিচ্ছেন, ভাই দুর্ভাগ্য, এসেছিলাম একটা ভালো চিন্তা নিয়ে, কিন্তু এই দেশে আর থাকতে ইচ্ছা করে না, চলে যাচ্ছি। আমরা আমাদের 19 জুলাইয়ের সমাবেশের মাধ্যমে এই দুশ্চিন্তায় যাদের কপালে ভাঁজ পড়েছে তাদেরকে আমরা বলবো, রাত গভীর হয়েছে, অন্ধকার বেড়েছে, আলোর যাত্রা শুরু করে 19 জুলাই বাংলাদেশ জামাত ইসলামী মানুষের কাছে এক নতুন আলোর পৃথিবী আমরা তুলে ধরবো, যাতে করে যারা গিয়েছেন তারা আবার ফিরে আসবেন, শুধু না যারা এখন আসতে পারেন নাই তারা আসার মতো একটা নতুন বাংলাদেশ দেখতে পায়। এই দায়িত্ব পালন করার জন্যই 19 জুলাই আমরা আপনারা যে যেখানে আছি, যেখান থেকে যারা পারছি, প্রত্যেকে সেদিনের কর্মকাণ্ডটা হবে আমার অফিস, আমার হাসপাতাল, আমার চাকরি, আমার ব্যবসা, আমার শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে যা আছে প্রত্যেকে আগের দিন থেকেই প্ল্যান করে ফেলতে হবে যে আমি আমার অফিসের 25 জন, আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানের 50 জন, আমি আমার হসপিটালের রিপ্লেসমেন্ট দিয়ে 50 জনকে, 100 জনকে আমি সেখানে হাজির করার জন্য আমার সাথে একজন মিছিল করে 50 জন, 60 জন, 70 জন, 150 জন, 100 জন নিয়ে মিছিল করে আপনি ইউনিট থেকে বের হয়ে আসবেন। আমাদের সর্বশেষ নির্দেশনা হচ্ছে, আমরা বলেছি যে আপনি ইউনিট থেকে আপনার মিছিল শুরু করবেন না, একজন ব্যক্তি থেকে ইউনিট মিছিলে নিয়ে আসবেন। একজন কর্মীকে আমরা 50 জন টার্গেট দিয়েছি। এই একজন কর্মী যদি 50 জন টার্গেট করেন তাহলে ওই 50 জনকে নিয়েই তো আপনি একটা ইউনিটে মিছিল নিয়ে চলে আসবেন। ওই ইউনিটে 4টা, 5টা, 7টা মিছিল যখন আসবে সেই মিছিলগুলি আপনি ওয়ার্ডে চলে আসেন। সেই ওয়ার্ডের মিছিলটা নিয়ে আপনি কয়েক হাজার লোক নিয়ে আপনি ওয়ার্ডের মিছিলটা করে আপনি সেখান থেকে থানার একটা স্পট ঠিক করেন। যদি এক থানায় সম্ভব না হয় আপনি থানার 4টা স্পট ঠিক করেন, 5টা স্পট ঠিক করেন, ঠিক করে সেখান থেকে তাদেরকে দিয়ে আমরা আমাদের নির্ধারিত জায়গায় পৌঁছে আমাদের প্রোগ্রামকে আমরা সফল এবং সার্থক করতে চাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ,
সেজন্য 19শে জুলাইয়ের প্রোগ্রামটা নানান কারণে আমাদের জন্য যেমন একই সাথে চ্যালেঞ্জিং, একই সাথে হিস্ট্রিক্যাল, একই সাথে এটাকে অ্যাচিভেবল করা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা শুধু একটা প্রোগ্রাম করা নয়, আবার বলছি, এই প্রোগ্রামের এখন থেকে শুরু করে 19শে জুলাইয়ের সকাল পর্যন্ত আমাদের 70 ভাগ অ্যাচিভমেন্ট করে ফেলতে হবে, 30 ভাগ অ্যাচিভ করতে হবে আমাদের শুধু প্রোগ্রামের দিন ওই 3.5 ঘন্টা। যেই 3.5 ঘন্টা আমরা মূলত স্টেজে থাকবো, আর বাকি পুরো 70 ভাগ আমাদেরকে টার্গেট করতে হবে এই সময়ের মধ্যে যেন আমরা সকল মানুষের কাছে জনে জনে বারে বারে দাওয়াত নিয়ে তাদের কাছে পৌঁছাতে পারি। সাথী সমাবেশ করেছি, প্রথমে টাইম ছিল 9টা, এরপরে 11টা, এরপরে 12:30, তারপরে বলল ভাই আসবেন, বললো যে না আসবেন উনি। বললাম কয়টা? এখন তো 12:30 বাজে। বলছেন উনি 1টার মধ্যে চলে আসবেন। 2টা, 2:30 বাজে। 2:30টার সময় প্রোগ্রাম করে এরপরে বক্তব্য 1 থেকে 1 ঘন্টা দিচ্ছে। আমরা মনে করছি দেরি করে আসছে, হয়তো 15 মিনিট কথা বলবেন। তো দেরি করে আসার কারণে উনি যে আরো প্রস্তুতি ভালো নিয়েছেন এটা তো আমরা বুঝতে পারিনি। তো 1 ঘন্টা বক্তব্য দিয়ে আমরা ভোরবেলা খাওয়া দাওয়া করে গাড়িতে উঠাই দিচ্ছি। তখন আমি ইউনিভার্সিটির সভাপতি, হেলাল ভাই সাক্ষী আছেন। তো সুতরাং বুলবুল ভাই আসবেন, মনে করার কারণ নাই, দেরি করে আসবেন, কম বক্তৃতা দেবেন। আমরা ধরে রাখতেছি আপনাদের। তো প্রস্তুতির সভা মূলত বুলবুল ভাই এসে কথা বলবেন। আমি আপনাদের কয়েকটি কথা একটু স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন মনে করছি। ভাইয়েরা দেখেন, আমরা 10 জুন 2024 সালে না 2024 না 2023-এ প্রোগ্রাম করেছি না, ডিপ্লোমায় 23-এ। দেখেন সময় কত দ্রুত চলে যায়। 10 জুনের প্রোগ্রামটার জন্য আমাদের কি পরিমাণ হৃদয়ে হাহাকার ছিল মনে পড়ে? কি অস্থিরতা, কি টেনশন, কি পেরেশানি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওটা এক ধরনের অ্যাচিভমেন্ট এবং এক ধরনের উচ্ছ্বাসের মধ্য দিয়ে আমাদের প্রোগ্রামটা সেদিন আমরা শেষ করেছি। আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সেই তুলনায় এই প্রোগ্রামটায় উপস্থিতি আমাদের আসলে কোনো বক্তব্যের দরকার আছে, কোনো প্রস্তুতি দরকার আছে? মানে শুধু ওই দিনের কথা স্মরণ করলে বা তার আগের 2 দিনের কথা বা আগের 3 দিনের কথা স্মরণ করলে এরকম একটা পরিস্থিতি আল্লাহ তাআলা দান করেছেন, এটার কাফফারা হিসাবেই তো আমাদের পল্টন থানা থেকে 50,000, 60,000, 70,000 লোক নিয়ে এখানে আমাদের অংশগ্রহণ করা উচিত কিনা বলেন? উচিত। আমি মাঝে মধ্যে একটা কথা বলি যে আপনারা এটা অন্যভাবে নিয়েন না যে আপনারা এইগুলো সওয়াব কেউ কামাই করছেন না, আমি একাই করছি, এটা মনে করার জন্য এটা বলছি। ধরেন আজকের এই প্রোগ্রামে আসছেন, দাওয়াত পেয়েছেন, পাওয়ার পর থেকে আল্লাহর কাছে খুব সাহায্য চাইছেন, আল্লাহ কি হবে, গ্রেপ্তার হয়ে যাব, কোনো ঝামেলা হবে। এরপরে দোয়া দুরুদ পড়ে মাথায় ফু দিয়েছেন, 3 কুল পড়ছেন, তারপরে সূরা কি বলে আয়াতুল কুরসি পড়ছেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম। আমি তো এই দোয়া এখন 2-1জনকে জিজ্ঞেস করলে ভুলেও গেছে, অনেকের মনেও নাই। আর একটা সময় ছিল তো আমরা নামাজের মধ্যে দোয়া পড়ছি। আমি বললাম যে এভাবে দোয়া পড়েন, কয় মাসুদ ভাই দোয়া সূরার মধ্যে ওগুলো পড়ি এখন। আমি বললাম এটা কি করলেন? কয় ভাই এমনি মনের মধ্যে চলে আসে। কেননা ওই সময় তো নামাজে রুকু অবস্থায় আছে, সিজদা অবস্থায় আছে, পিছন থেকে পুলিশ আইসা ধরে নিয়ে গেছে। তো এই বেচারার দোষ কি? সে তো নামাজের মধ্যে ভয় আছে যে কখন আমারে আমি রুকুতে থাকবে, পিছন থেকে কোমর ধরে এসে নিয়ে গাড়িতে উঠাই দেবে। আর এখন আপনি বলেন যে আজকে পুরো এই খবর পাওয়ার পর থেকে একবার ওই দোয়া পড়ছেন যারা, তারা হাত জাগান্ত। খবর পাওয়ার পর থেকে এই প্রোগ্রামে এখন আমার কথা শুনছেন, এই যে আমার কথা শোনার পরে যারা পড়ছেন আর হাত জাগায়েন না। এরা বাদে এই টাইমটুকুর মধ্যে একবার ওই দোয়া পড়ছেন। আমি হাত জাগাইতে বলে আপনাদেরকে আর কষ্ট দিচ্ছি না ভাইয়েরা, এটা শুকরিয়ার জন্য বলছি। আমি মাঝে মধ্যে আমি বলছি এটা বোঝার জন্য, আবার বলছি আল্লাহ যেন আমার সওয়াব নষ্ট না করেন। আপনাদেরকেও আমি তাচ্ছিল্য করার তো প্রশ্নই নাই, এখানে আমার চেয়ে সবাই আল্লাহর প্রিয় মানুষ, আমি সবচেয়ে বড় গুনাহগার। আমি যখন সুবহানাল্লাহ পড়ি মাঝে মধ্যে, মানে গাড়িতে, রিকশায়, তখন চিন্তা করি এখন তো আলহামদুলিল্লাহ পড়া উচিত। আবার যখন আলহামদুলিল্লাহ বারবার পড়ি তখন চিন্তা করি এখন তো আমার ইস্তেগফার বেশি করা উচিত। আবার যখন ইস্তেগফার পড়া শুরু করি তখন আমার চিন্তা হয় যে এখন তো মানে আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম, এইটা এখন আমার বেশি পড়া উচিত। কারণ এখন কোনটা করব? সুবহানাল্লাহ, আল্লাহ এত বেশি চাওয়ার চেয়ে আমাদেরকে এত বেশি দিয়েছেন যে আল্লাহর এই অহদানিয়াত, তার এই ক্ষমতা দেখে আমি আশ্চর্য প্রত্যেকটা সেকেন্ডে হচ্ছি না আমরা। এই যা এখন হচ্ছে এগুলো কিছু চিন্তা করছেন আপনি?
কিছু চিন্তা করেন না, তাতে আপনার সবসময় সুবহানাল্লাহ পড়া উচিত। আপনি যখন আলহামদুলিল্লাহ পড়েন তখন তো আপনি আলহামদুলিল্লাহ পড়তে গিয়ে আবার তো আপনার চিন্তা করা উচিত যে এত ভালো পরিবেশ, সেই অনুযায়ী যেই পরিমাণ আপনার কাজ করা দরকার সেই কাজ কি আমরা করতে পারতেছি? তাহলে কি পড়া উচিত? ইস্তেগফার করা উচিত যে আল্লাহ আমি তো কিছুই কাজ করতে পারি না, এত ভালো পরিবেশ, এত সুন্দর অবস্থা, সেই অবস্থায় আমি এখনো রোপণ হইতে পারি নাই, বা সেই অবস্থায় এখনো আমি একটা দাওয়াত ইউনিট থেকে সাংগঠনিক ইউনিটি নিতে পারি নাই, সেই অবস্থায় আমি এখনো 5টা সেট বই বিতরণ করতে পারি না, সেই অবস্থায় আমি আমার ওয়ার্ডে এখনো লোক বৃদ্ধি করতে পারি না। তো আমাদের ইস্তেগফারের উপর থাকা উচিত। তাহলে সুবহানাল্লাহ পড়লে আলহামদুলিল্লাহর দিকে আপনি ধাবিত হওয়া উচিত। আলহামদুলিল্লাহ পড়লে আপনি অস্থির হয়ে যাওয়া উচিত কখন ইস্তেগফার করবো। ইস্তেগফার পড়লে আপনার অস্থির হয়ে যাওয়া উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো পরিস্থিতিতে ভালোর মধ্যে মন্দ, মন্দের মধ্যে ভালো পরিস্থিতি তৈরি করতে পারেন না? বিশ্বাস করেন, আল্লাহ সাক্ষী করে বলছি, আমি আগে মিছিলের সময় যত বেশি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস নাস্তাগীস পড়তাম, এখনকার পরিস্থিতিতে তার চেয়ে বেশি পড়ি ওই ভয়ে যে আল্লাহ না করুন আমরা যখন এই কথা মনে করি যে যখন ইমানদাররা, যখন মুসলিমরা মনে করেছিল এই যুদ্ধে নিশ্চিত বিজয়, সেই যুদ্ধে মুসলমানদের কি হয়েছে? আর যেই যুদ্ধে মুসলমানরা মনে করছে নিশ্চিত পরাজয়, সেই যুদ্ধে কি হয়েছে? দিস ইজ হিস্ট্রি। তাহলে তো আপনার এই সময় বেশি ইস্তেগফার করে, বেশি আল্লাহর কাছে সাহায্য চেয়ে, বিপদ এই সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিতে পারেন, এই মানসিকতায় তো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, এই কথা তো এখন তার চেয়ে অনেক গুণ বেশি পড়া উচিত। আমি এই প্রসঙ্গটা তুলেছি শুধু এই কারণে নয় যে আপনাদেরকে দোয়া শেখানো, যেগুলো আপনারা আমার চেয়ে অনেক ভালো পারেন। আমি এই প্রসঙ্গটা তুলেছি যে এই কাফারা আমরা আদায় করব আগামী 19শে জুলাই। আল্লাহ তাআলা যে এত সুন্দর নিয়ামত দিয়েছেন, এটার হক আদায়ের জন্য আমরা হাজারো লোক উপস্থিত করে এটার কাফারা আমরা আদায় করবো ইনশাআল্লাহ। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, সম্মানিত ভাইয়েরা, যে পরিস্থিতিটা আপনি পেয়েছেন, এই পরিস্থিতি আমার ওয়ার্ড, আমার ইউনিট, যত আমি হিসাব করি, কোন হিসাবে আপনি ক্যালকুলেটিভ হিসাবে এখানে 50,000 লোক আরো 5 বছর পর আপনি উঠাইতে পারবেন। এটা তো আমাকে বলে লাভ নেই, আমি তো পল্টনের একজন কর্মী ছিলাম, তো এখনো তো আপনাদের কর্মী আছে, এখন আপনাদের থানায় বসবাস করি, আবার এই থানায় সাংগঠনিকভাবে কর্মী হিসাবে এখানে জামাতির যোগ দেওয়ার পর এখান থেকে কাজ শুরু করেছি। প্রথমে কিছুদিন মিরপুরে ছিলাম, তারপর এখানে চলে আসছি। সুতরাং সেই পল্টন সম্পর্কে যে আমার একেবারে ধারণা নাই ব্যাপারটা তা না, এখন হয়তো অনেক বেশি ধারণা এখানে যারা দায়িত্ব পালন করে তাদের আছে, আমার একটু কম আছে। কিন্তু কোনো হিসাবে আপনি 50,000 লোক এখান থেকে উপস্থিত করতে পারবেন না। তাহলে কি করতে পারবেন? আবার একটা হিসাব আপনি দাঁড় করালে 50,000 না, আপনি হয়তো এমন পরিস্থিতি তৈরি করতে পারবেন তাতে আনকাউন্টেবল 50,000, 60,000, 70,000 না, এর চেয়ে কয়েক গুণ উপস্থিতি এখান থেকে আপনি করার পরিবেশ তৈরি করতে, সেই পরিস্থিতিটা হচ্ছে আপনার দায়িত্ব। আর সেই পরিস্থিতিটার জন্য কি করণীয়? সেই পরিস্থিতির জন্য 5টা করণীয়, এটা বলে আমি কথা শেষ করবো। আশা করি এর মধ্যে বুলবুল ভাই, ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ যেন দ্রুত আমাদের মাঝে বুলবুল ভাইকে নিয়ে আসা তৌফিক দেন। বুলবুল ভাই একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছেন, আমি ওখানে ঘোষণা দিয়ে আমি চলে আসছি এবং বুলবুল ভাই আমাকে পাঠাই দিচ্ছে যে আপনি চলে যান, আমি আসতেছি। তো মিটিংয়ে তাহের ভাই ছিলেন, তাহের ভাই মানে বুলবুল ভাইয়ের আগে তাহের ভাই বক্তৃতা দিতে চলে গেছে, তাহের ভাইয়ের আর একটু গুরুত্বপূর্ণ কাজ আছে। 1 নম্বর হচ্ছে, আপনি আপনার পল্টনে অবস্থান করেন অথবা যেখানে আপনি অবস্থান করেন, এই প্রোগ্রামের মূল লক্ষ্য কিন্তু শুধু একটা প্রোগ্রাম না। আমি মাঝে মধ্যে বলে থাকি, এই জাতীয় প্রোগ্রামের সফলতাটা নির্ধারিত হয় প্রোগ্রামের আগে 70 ভাগ আর প্রোগ্রামের দিন হয় 30 ভাগ। কয় ভাগ? আগে কয় ভাগ আর প্রোগ্রামের দিন? এই প্রোগ্রামের এত আয়োজন করে হচ্ছে, প্রোগ্রামটা তো হওয়া উচিত 3 দিন ব্যাপী। কয় দিন ব্যাপী? কথা বুঝেন নাই? যে আয়োজন করে হচ্ছে, যে টাকা খরচ করে হচ্ছে, যে শ্রম আপনারা দিচ্ছেন, তাতে কয় দিন ব্যাপী হওয়া উচিত? 3 দিন ব্যাপী। হচ্ছে তো 2 দিন ব্যাপী, 1 দিন ব্যাপী। বলে 1 দিন ব্যাপী। এটা কি সকাল 6টায় শুরু করবো, সন্ধ্যা 6টায় শেষ হবে? কয় ঘন্টা ব্যাপী প্রোগ্রাম? কয় ঘন্টা? 2টায় শুরু হবে, 5:30টায় শেষ হবে। কয় ঘন্টা হইল? 3.5 ঘন্টা একদম কাটায় গুণে ধরে কর্মসূচি সেট আপ করা আছে। আমির জামাত বলেছেন 5:15টার মধ্যে শেষ করতে পারলে ভালো, দেখবেন চেষ্টা করে এর মধ্যে নিয়ে আসা যায় কিনা, কারণ আমরা নামাজের কোনো বিরতি নাই। জোহরের নামাজ আগে পড়ে নেবে আর প্রোগ্রাম শেষ করে সবাই আসর করবে। সুতরাং এটা নিয়ে যেন কোনো স্থলে কথা হওয়ার সুযোগ না থাকে। 5:15টায় করতে পারলে অ্যাটলিস্ট আমরা 5:30টার মধ্যে ক্লোজ করবো। তার মানে এত আয়োজন করে আমাদের প্রোগ্রাম হলো মাত্র কয় ঘন্টা?
তাহলে 3.5 ঘন্টার প্রোগ্রামে কি আপনি 100% অ্যাচিভমেন্ট হবে এখানে? না, এখানে 100% অ্যাচিভমেন্ট 3.5 ঘন্টায় না, 3.5 ঘন্টা হবে 30% অ্যাচিভমেন্ট। আর বাকি এই এখন আজকে এখান থেকে যদি সিদ্ধান্ত নেন যে জনে জনে শুধু দাওয়াত না, জনে জনে বারে বারে আমি দাওয়াত পৌঁছাবো, দুটা শব্দ বলেন, জনে জনে, জনে জনে বারে বারে, দিস ইজ অ্যাচিভমেন্ট 70%। ওই লোকটা আসবে কিনা আসবে না সেইটা পরের কথা, এই বারবার বলার পরেই হয়তো তার মধ্যে হবে বুঝলাম না জামাত এক প্রোগ্রাম নিয়ে যে অবস্থা করতেছে, এবার তাদের নিশ্চয়ই কোনো একটা, তার ভাষায় মতলব হইতে পারে, মতলব তো আবার কোনো মানে উপজেলার নাম বলে নেই, এই মতলবের কেউ লোক থাকতে পারেন যে টার্গেট করে আমার উপজেলা ধরছে, এই মতলব অর্থ থানা না, এই মতলব অর্থ হইলো কোন একটা ধান্দা আর কি। তো কেউ কেউ তো এটা মনে করতে পারে যে জামাত ইসলামীর এবার একটা ধান্দা আছে, না হলে এইরকম দাওয়াত তো এর আগে কোনোদিন পাইনি। একজন মেসেজ দিছে, একজন ফোন করছে, কালকে এসে একজন সরাসরি দাওয়াত দিয়ে গেছে, আর একজন ওর বলছে যে ভাই 19 তারিখের প্রোগ্রাম নিয়ে আপনার সাথে আমার একটু কথা আছে, আর একজন ওর বলছে ভাই আপনাকে কিন্তু আমি নিয়ে যাবো, আপনি কিন্তু অন্য কারোর সাথে যাবেন না, কারণ আপনি আমার টার্গেটে, আমার কিন্তু মানে একটা কোটা আছে। একজন আমাকে বলছে কয় মাসুদ ভাই আমাকে 3 জনে টার্গেট করছে, তার নাকি কোটার মধ্যে আমি আছি, তো আপনাদের কোটাটা কি? আমি বললাম ভাই কোটা ওই যে শেখ হাসিনা যেটা বাতিল করে দিয়ে গেছে ওইটা আমরা ফেরত নিয়ে আসছি। 3 জন তার টার্গেট করছে, তার কোটার মধ্যে তারে রাখছে, এখন বলছে যে ভাই আমি ঠিক করতে পারতেছি না আমি কার সাথে যাব। তাই বললাম আল্লাহ ভরসা, একজনের সাথে গেলেই হবে, আপনি মূলত হাজির হইলেই হয়েছে। বললো যে আমি না গেলে কি ওই ভাইয়ের কোনো ক্ষতি হবে? আমি বললাম তা হবে, মানে উনি ভাবতেছে এমন ভাবে ধরছে যে তার চাকরি চলে যাওয়ার মতো অবস্থা, মানে একেবারে যেটাকে আপনারা বলেন যে ছাই দিয়ে ধরার মতো আর কি। তো 3 দিনই বলে রাখছে তাকে। তা আমি বলছি যে জনে জনে বারে বারে এমন ভাবে আপনি দাওয়াতি কাজ এখন মানুষের মধ্যে করা, যা এটার মধ্য দিয়ে আমাদের ইলেকশনের একটা ওয়ার্ক যেন আমরা, ভাই আমাদের প্রত্যেক কথার মধ্যে প্রত্যেক কাজের মধ্যে, আমাকে অনেকে বলে মাসুদ আপনি যাই করেন যাই বলেন, আপনারা দেখি যাই করেন একটা কথা আপনারা সবসময় বলেন, আমি কি বলি ওই যে ইসলামের বিজয়, দিনের বিজয়। আমি বললাম ভাই আমাদের ওইটুকুই আমাদের পুঁজি, আমাদের পুঁজি ওইটুকু, আমাদেরকে আল্লাহ পাঠাইছি তো ওটার জন্য, আমরা এইটুকু বুঝার চেষ্টা করছি। এই বুঝটা নিশ্চয়ই আমাদের ব্যক্তি কোনো বাপদাদার কাছ থেকে শোনা না, এটা কোথা থেকে? মহাগ্রন্থ আল কোরআন থেকে। তো এই বিজয়ের জন্য তো আগে বুলেটের যুদ্ধ ছিল, এখন ব্যালটের যুদ্ধ, সেই যুদ্ধটার বছরে এবছর সেই সময়টা আমাদের সামনে। তো একজন মানুষ যখন তার গোলের কাছ থেকে বলটা নিয়ে দৌড়ে অনেক কষ্ট করে তার গোল পোস্টের কাছে চলে যায় গোলটা দেওয়ার জন্য, ওখানে যাওয়ার পরে তার স্পিডটা কমে না বাড়ে? আমরা 17 বছর দিনের কাজ করছি, নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, রিমান্ড, নির্যাতন সব সহ্য করেছে। আমাদের শহীদ নেতৃবৃন্দ যেখানে ফাঁসি হয় সেই দিনের রাতটা কেমন ছিল? সেই রাত 10টা, প্রত্যেকটাই তো রাত 10টায় হয়েছে। ওই 9:30, ওই 9টার কথা একটু মনে করেন। না শুইতে পারছেন, না বসতে পারছেন, না দাঁড়াইতে পারছেন, না হাঁটতে পারছেন, না কিছু করতে পারছেন। এই সব কিছু মিলে আপনি ধরেন যে খেলার মাঠের এই সব অতিক্রম করে আপনি বলটা নিয়ে গোলের একদম ডিবক্সের মাঝখানে আপনি ঘুরপাক খাচ্ছেন, জাস্ট একটা কিক করলে আপনার গোলটা হয়ে যাবে। এখন আমাদের সামনে যে সময়টা, সেই সময়টার সাথে এই সময়টা মিল আছে না নাই? এই সময়টাকে প্রফেসর গোলাম আজম রাহমাহুল্লাহ বলতেন 10 মাস 10 দিনের আমাদের যে জন্মের প্রক্রিয়া পৃথিবীতে, এই প্রক্রিয়ার এটা হচ্ছে শেষ 10 দিন। কোন 10 দিন? শেষ 10 দিন। ওই সময়টা যেমন অসম্ভব কষ্টের, ওই সময়টা যেমন অসম্ভব চ্যালেঞ্জের। আগে 3 মাসে একবার চেক আপ করাইতে হতো, এখন প্রতিদিন চেক আপ করাতে হয়, অথবা প্রতি 2 ঘন্টা 3 ঘন্টা পর পর ডাক্তারকে আপনি ফোন করেন সব ঠিকঠাক আছে কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা, এভরিথিং ইজ ওকে, সব ঠিকঠাক আছে। কষ্টও বাড়তেছে, আবার লোভও বাড়তেছে, আবার আনন্দ কাছাকাছি হচ্ছে। প্রফেসর সাহেব বলতেন যে একটা নবজাতক সন্তানকে পাওয়ার জন্য শেষ 10 দিনের স্পিডটা যেমন, আমরা কিন্তু এই বছর 2025 সালের এখনকার এই সময়টা, আগামী 19 জুলাইয়ের প্রোগ্রামটা শুধু একটা প্রোগ্রাম না, আমরা বল নিয়ে ডিবক্সে আছি এবং আমরা ওই দিন ডিবক্স থেকে আমাদের বলটা গোলে মারার জন্য আমরা একটা ফ্রি কিকের প্রস্তুতি নেব, যাতে আমাদের গোলটা আমরা 2026-এর যে নির্বাচন হবে সেই নির্বাচনে গোলটা যেন আমরা নিশ্চিত করতে পারি। এই স্পিরিটটা যদি আপনি নিতে পারেন তাহলে আপনার 50,000, 60,000, 70,000 আপনার গুনতে হবে না।